বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় এখন আলোচনায় অংশগ্রহণ করবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, যার বক্তব্য শুনলে যুব তারুণ্য উজ্জীবিত হয়। ২১শে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, ১৯৭৫-এর ১৫ই আগস্ট মর্মন্তুদ হত্যাকাণ্ড পরবর্তীতে রাজপথে যে প্রতিবাদ সংগঠিত হয়েছিল, সেই প্রতিবাদের সম্মুখ সারিতে থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, সে সময়ের যুব তারুণ্যকে উজ্জীবিত করেছিলেন আমাদের সবার প্রিয় পিআইবির মহাপরিচালক, ডাকসুর সাবেক সফল সদস্য, ডাকসুর সাবেক সফল সাহিত্য সম্পাদক, আমাদের প্রিয় ভাই, বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন জাফরু আজাদ এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্তমন্ত্রী, এবং তার বাইরে আমরা যেভাবে চিনি ওনাকে, ছাত্রলীগের নেতা জনাব রবিউল আলম ওবায়দুল মুকতাদির চৌধুরী। তিনি পাকিস্তান পর্বে ঢাকা কলেজের ছাত্র ছিলেন, ছাত্র নেতাও ছিলেন এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, এবং স্বাধীনতার পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদকও ছিলেন। একটা বিশাল বর্ণাঢ্য জীবনের অধিকারী তিনি, মানে বলে শেষ করা যাবে না। এবং ৭৫-এর ১৫ই আগস্টের পর আমরা ওনাকে পেয়েছি রাজপথে, যেমন প্রতিরোধ যুদ্ধেও পেয়েছি, এবং ৭৫-এর পর যখন ১৯৭৯ সালে ডাকসু নির্বাচন হলো, তাতে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। অল্প ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন এবং সে হারার পিছনেও নিজস্ব দলীয় কোন্দলও কাজ করেছিল। আমি সেই প্যানেল থেকে নির্বাচন করে ডাকসুর সদস্য হয়েছিলাম। আবার সেই মহান নেতাকে আমি স্যালুট জানাই, বীর মুক্তিযোদ্ধা তিনি। আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি, শহীদ যুবনেতা শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান, যার সঙ্গে আমাদের একটা আত্মার সম্পর্ক রয়েছে, সেই শেখ ফজলুল হক মনির যিনি সন্তান, তিনি আজ যুবলীগের চেয়ারম্যান। পিতার পথ ধরেই তিনি এগিয়ে যাচ্ছেন, আমরা তাকে সম্মান জানাই। শেখ ফজলুল হক মনি একজন রাজনীতিবিদ বা পত্রিকা সম্পাদক শুধু ছিলেন না, তিনি ছিলেন একজন গল্পকারও। ৬০ দশকে বেশ কয়েকটি কাগজ ওনার গল্প ছাপা হয়েছিল, এবং পরে এই ৮টি গল্প নিয়ে একটি গ্রন্থ বেরিয়েছিল বৃত্ত নামে। সেই গ্রন্থটি এখনও তো অনেকের সংগ্রহে আছে, আমার নিজেরও সংগ্রহ রয়েছে, এবং পরবর্তীকালে এই গ্রন্থটি আমরা মুক্তধারাকে দিয়েছিল। মুক্তধারা এই গ্রন্থটি বের করেছিলেন শেফালি রায় নামে। সেই গল্পগুলি নিয়ে কখনো কোনো আলোচনা হয় নাই। শেখ ফজলুল হক মনি যে একজন গল্পকার ছিলেন, সাহিত্য মনা ছিলেন, তার সাহিত্য সৃষ্টি রয়েছে, সেগুলি আলোচনায় আসেনি, কারণ ৭৫-এর ১৫ই আগস্টের পর সব কিছু ভুলিয়ে দেওয়া হয়েছিল। সেই ভুলের মাসুল আমাদেরকে এখন দিতে হচ্ছে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব অজয় দাশগুপ্ত। ৭৫ পরবর্তী ছাত্র নেতা হিসেবে তিনি যথাযথ ভূমিকা পালন করেছিলেন এবং সেসব নিয়ে উনি লিখেছেন। আমি ওনাকে পেয়েছি সংবাদপত্রে, এবং ওনার সান্নিধ্যে আমি সাংবাদিকতায় বিকশিত হয়েছি। আজ শহীদ শেখ জামালকে মনে পড়ে। ১৯৭৪ সালে তিনি যখন ঢাকা কলেজ ছেড়ে চলে যান, আমি তখন ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওনাকে আমরা পাইনি, তিনি সেনাবাহিনীতে চলে গিয়েছিলেন। দেশপ্রেম, মাতৃপ্রেমের যদি কোনো উদাহরণ থাকে, তাহলে সেটা শেখ জামালকেই বলতে পারেন। তিনি যখন গৃহবন্দী ছিলেন ৭১ সালে, তিনি মাকে ছেড়ে যেতে চাননি, অথচ ২৫শে মার্চে তার অগ্রজ শেখ কামাল দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু শেখ জামাল তার মায়ের প্রতি লয়ালিটির কারণে রয়ে গেছিলেন, এবং তিনি রাতের বেলা বালিশের নিচে রেডিও রেখে স্বাধীন বাংলা বেতার শুনতেন। এই জন্য আর্মিরা তাকে হুমকিও দিত। সে আর্মিদের সাথে তিনি সখ্য তৈরি করলেন, এবং তাদেরকে ভুলিয়ে বালিয়ে তিনি একসময় বাড়ি থেকে পালিয়ে গেলেন। যুদ্ধ তাকে ডাকছিল,
আবার ডাকবেই না কেন, রক্তের ভেতর মজ্জার ভেতর তখন স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আকুপাকু করছিল। শেখ জামাল যখন পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিলেন, তার কিছুদিনের মধ্যেই বাংলাদেশ সরকার এবং ভারত সরকার জাতিসংঘের কাছে অভিযোগ করলো যে পাকিস্তানি সেনাবাহিনী শেখ জামালকে গুম করেছে। এই নিয়ে তো হইচই, পত্রপত্রিকায় লেখা হলো। এবং এর মধ্যেই একজন সাংবাদিক, যিনি 1971 সালের জুলাই মাসের দিকে টিক্কা খানের লিখিত অনুমতি নিয়ে ঢাকা ছেড়েছিলেন, তিনি ছিলেন পাকিস্তানপন্থী হামিদুল হক চৌধুরীর পত্রিকা অবজারভারের সাংবাদিক। তিনি হংকং হয়ে ভারতে গেলেন এবং সেখানে গিয়ে তিনি শেখ জামাল কোথায় প্রশিক্ষণ নিয়েছে সে ছবি বের করলেন এবং সে ছবিটি নিউজ উইকে ছাপিয়ে দেওয়া হলো প্রথম পাতায় কাভার স্টোরি হিসেবে। এবং এই ঘটনার পর বাংলাদেশ সরকার অত্যন্ত বিব্রত হয়েছিল এবং মুজিবনগরে সে সাংবাদিকের প্রবেশ প্রায় নিষিদ্ধই ছিল। এই সাংবাদিক বাংলাদেশে মারা যাওয়ার আগে আওয়ামী লীগারদের উদ্দেশ্যে বলেছিলেন তুই চোর, অথচ তিনি 73 সালে আওয়ামী লীগের এমপি হয়েছিলেন। প্রত্যেকটা যুদ্ধেই গুপ্তচর থাকে। আমাদের 71 সালের যুদ্ধ গুপ্তচর ছিল, তারা সেই গুপ্তচর, এগুলো আমরা নির্ধারণ করিনি। কিন্তু আজকে যখন আমরা মূল্যায়ন করি তখন বুঝতে পারি তারা গুপ্তচর ছিল। যারা 71 সালে পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের যদি 72 থেকে 75 বা 78 পর্যন্ত ভূমিকা দেখি, তাহলে দেখব এই গ্রুপটি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন। এবং এরা যখন পাকিস্তান থেকে পালিয়ে আসে, পাকিস্তানের মার্শাল সরকার, সামরিক সরকার তাদের বিরুদ্ধে মার্শাল কোর্টের সমন জারিও করেনি, তাদেরকে পাকিস্তান সেনাবাহিনী থেকে বহিষ্কারও করেনি। এখন যদি মূল্যায়ন করি তাহলে তারা কি চেয়েছিলেন? তারা কি আইএসএর হয়ে এদেশে এসেছিলেন? কারণ যুদ্ধের মধ্যে গুপ্তচর থাকে, এমন অনেক গুপ্তচরের কাহিনী আমরা এখন পাই। ভারতে গিয়েছে, কোথায় কোথায় শিবির রয়েছে, ক্যাম্প রয়েছে, এগুলি দেখে আবার দেশে ফিরে এসেছিলেন। সেই পাকিস্তান থেকে আসা যোদ্ধা ছিলেন কর্নেল তাহের। কর্নেল তাহের একটি পা উড়ে গিয়েছিল, বলা হয় যুদ্ধ করতে উড়ে গিয়েছিল, কিন্তু আমরা যে খতিয়ান পাই তাতে দেখি তিনি তাঁবু থেকে বেরিয়েছিলেন সিগারেট খাওয়ার জন্য এবং মাইন বিস্ফোরণের তার পা একটি উড়ে যায়। সেই তাহেরকে বলা হয় বিপ্লবী। তাহলে আজকে আমাদের জানতে হবে তাহেরের বিপ্লবটা কী ছিল। তাহেরের বিপ্লব ছিল শেখ মুজিব সরকারকে উৎখাত করে সামরিক জান্তা শাসন চালু করা, এবং সেটি তার সে স্বপ্ন পূরণ করেছেন জিয়াউর রহমান। শেখ জামাল যোদ্ধা হিসেবে যুদ্ধ করেছেন 9 নম্বর সেক্টরে এবং সফলভাবে তিনি তা করেছেন, এবং যুদ্ধ শেষে আবার ছাত্র হিসেবে ছাত্রত্ব ফিরে গিয়েছিলেন। শেখ জামালের জীবন কর্ম নিয়ে কোনো কাজ হয়নি। বঙ্গবন্ধুর পরিবারের প্রায় সবাই সংস্কৃতি মনা ছিলেন। শেখ রেহানাও গান শিখতেন এবং মানিকগঞ্জের একজন শিল্পী ওনাকে গান শেখাতেন। আর যুদ্ধের আগে 70 সালে শেখ কামাল, আমিনুল হক বাদশাহ, কমল সিদ্দিক এরা হাতে খড়ি এরা রাখি পড়েছিলেন ওস্তাদ খুরশিদ হাসান খানের কাছে শরৎ বাদনের জন্য, তারা তা শেষ করতে পারেননি। এবং শেখ জামালও গিটার বাজাতেন, কিন্তু তিনি খুব নীরব ছিলেন। তিনি সক্রিয় রাজনীতিতে যাননি, ছাত্র রাজনীতিতে যাননি, প্রচুর পড়াশোনা করতেন। কারণ তার ছাত্র জীবন, স্কুল জীবন, শাহীন স্কুল, ঢাকা কলেজের কারণেই পড়াশোনার বর্ত ছিল ভালো। রেসিডেন্সিয়ালে পড়েছেন, আমাদের দেশের যে ভালো স্কুলগুলো আছে সেখানে পড়েছেন। অতএব তার তৈরি হওয়াটা কিন্তু অন্যরকম হয়েছে। শেখ জামালের দেশপ্রেম, মাতৃপ্রেম এগুলি আলোচিত হওয়া দরকার। আজকে যুবলীগ যে আলোচনার আয়োজন করেছে, আমি মনে করি একটি নতুন দুয়ার করে দিয়েছে। আমরা শেখ জামালকে এই ইতিহাসের পেছন থেকে সামনে তুলে আনতে চাই। তার জীবন কর্ম, তার প্রতিভা এগুলি আরও বিচ্ছুরিত হোক এবং তিনি আমাদের মধ্যে একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত হন, আমরা সেই কামনা করি। এবং যে সাংবাদিক এই অপপ্রচার করেছিলেন তিনি হলেন জনাব ABM মুসা। আর আরেকজন সাংবাদিক মুক্তিযুদ্ধের সময় গুপ্তচর বৃত্তি করেছিলেন, তিনি সাদেক খান, এনায়েতুল্লাহ খানদের ভাই। তিনি
আগরতলা গেলেন, আগরতলায় যখন তিনি যান সেখানে ন্যাপের মুজাফর সাহেব দেখে ভাবলেন যে ও কেন এখানে এসেছে, ও তো চীনাপন্থী। সেই তিনি কলকাতায় গেলেন, চাষি মাহবুল আলমের সাথে বৈঠক করে জনাব কামারুজ্জামান থেকে লিখিত নিয়ে তিনি বিদেশে গেলেন কেন, অস্ত্র জোগাড় করার জন্য। এবং কি অবাক কাণ্ড, তিনি হিথ্রো এয়ারপোর্টে সে অস্ত্রের তালিকাটা ফেলে গিয়েছিলেন। ভারতীয় হাইকমিশনের যেহেতু এগুলি নজরদারিতে ছিল, তারা এই তালিকা পেয়ে মুজিবনগর সরকারকে জানালেন এরা কীভাবে সে সুযোগ পায়। সে সাদেক খানরও গুপ্তচর বৃত্তি করেছেন। আমাদের যারা মুক্তিযুদ্ধের ইতিহাস রাখেন তাদের উচিত হবে আমাদের যুদ্ধে কারা গুপ্তচর বৃত্তি করেছেন, কারণ সে গুপ্তচর এই স্বাধীনতার পর বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র এবং হত্যায় জড়িত ছিল। আমরা যেন ভুলে না যাই আমাদের আশেপাশে থাকা এই লোকগুলো আমাদের কী পরিমাণ ক্ষতি করেছে। এবং এখনও দেখি ডেইলি স্টারের নিরাপত্তা বিশ্লেষক ক্যাপ্টেন শাহাদ আনাম খান, তিনি ছিলেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজার পিএস, ছিলেন ক্যাপ্টেন। ৭১-এর নভেম্বরে পদোন্নতি পেয়ে মেজরে পাকিস্তান চলে যান। ৭৪-এর পর দেশে এসে আবার সেই পুনর্বহাল হয়েছিলেন। তাদের কথা আমাদের জানতে হবে, আমরা যেন ভুলে না যাই আমাদের ইতিহাস। আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি দুজনেই মুক্তিযোদ্ধা, দুজনেই যুদ্ধ করেছেন, রণাঙ্গনে ছিলেন। তারা সে সময় যদি তাদেরকে হাতের কাছে পেতেন তাহলে কি করতেন, রক্ষা করতেন? অসম্ভব। আজ শেখ জামালের জন্মদিন, তিনি আমার অগ্রজ ছিলেন এবং ১৭ বছর বয়সে তিনি যুদ্ধ গিয়েছিলেন। সেই বয়সটি কথা ভাবতে হবে যে ওই বয়সটি কী করে দেশপ্রেম গড়ে উঠেছিল। আমাদের জন্য সেই স্তর ধরে আমরা যেন এগিয়ে যেতে পারি। সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা। যুবলীগের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা শেখ জামালের মতো একজন মহতী মানুষের জন্মদিনের আলোচনা সভায় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি খুবই কৃত এবং আমিও কথা দিচ্ছি শেখ জামালকে নিয়ে আমাদের অনেক গবেষণামূলক কাজ করতে হবে। সেই কাজটা যেন আমি করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সংগ্রামী বন্ধুরা,